হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সাজেশন। তোমরা 50 নম্বর পেতে হলে তোমরা এই সাজেশনটা অবশ্যই দেখবে, তার কারণ এবার তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, তার জন্য তোমাদের একটু বেশি পড়তে হবে। দেখো, আমি এর আগে সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা নির্বাচন করো, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো আমি পার্ট 1-এ করিয়েছি। তোমরা যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। আমি অনেকগুলো প্রশ্ন করিয়েছি। দেখো, আজ আমি পার্ট 2 করাচ্ছি। তোমরা অবশ্যই পার্ট 1 দেখবে, তারপর পার্ট 2 দেখবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি, পার্ট 2। তাহলে আজ আমরা শুরু করব এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? উত্তর, মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন দিয়ে দাও, কোন মাটির জলধারণ ক্ষমতা বেশি হয়? উত্তর, কালো মাটি বা রেগুড় মাটির জলধারণ ক্ষমতা বেশি হয়। এই রেগুড় মাটিতে তুলো চাষ হয়। রেগুড় মাটি কোথায় দেখা যায়? গুজরাটে দেখা যায়, এটাও পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন 3-এর দাগ, লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নকে কি বলে? উত্তর হবে বন্য প্রাণী সংরক্ষণ বলে। পরের প্রশ্ন 4-এর দাগ, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর হবে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, 78.08%। কোথাও কোথাও লেখা আছে 78%, আমি অ্যাপ্রক্সিমেটলি যেটা হয় সেটাই দিয়েছি। পরের প্রশ্ন 5-এর দাগ, বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি কি? উত্তর হবে ওজোন স্তর। এই ওজোন স্তর কোথায় দেখা যায়? স্ট্রাটোস্ফিয়ার দেখা যায়। কত কিলোমিটারের মধ্যে? 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে থাকে। পরের প্রশ্ন 6-এর দাগ, জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এই জলদাপাড়া অভয়ারণ্য কোথায় রয়েছে? জলপাইগুড়ি জেলায় রয়েছে। পরের প্রশ্ন 7-এর দাগ, থার্মোস্ফিয়ারের আরেক নাম কি? উত্তর হবে আয়োনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের আরেক নাম। পরের প্রশ্ন 8-এর দাগ, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়? উত্তর হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায়। এটা কোথায় রয়েছে? ট্রপোস্ফিয়ারের মধ্যে রয়েছে। অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায়। পরের প্রশ্ন 9-এর দাগ, কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলা হয়? উত্তর হবে ভস্ত্র। ভস্ত্রকের উষ্ণতা কত? -89.2 ডিগ্রি সেলসিয়াস। এখানে কোনো লোক বসতি স্থাপন করে না, অর্থাৎ বসতিহীন স্থান। পরের প্রশ্ন 10-এর দাগ, আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? উত্তর হবে ইউরোপ মহাদেশে অবস্থিত। পরের প্রশ্ন 11-এর দাগ, রেড পান্ডা, ভাল্লুক, চিতা কোথায় দেখা যায়? উত্তর, হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায়। পরের প্রশ্ন 12-এর দাগ, দিল্লিতে কেমন জলবায়ু দেখা যায়? উত্তর হবে আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু দেখা যায় দিল্লিতে। পরের প্রশ্ন 13-এর দাগ, মহাদেশ সঞ্চরণ তত্ত্বের উদ্ভাবক কে? উত্তর হবে অ্যালফ্রেড ওয়েগনার, মহাদেশ সঞ্চরণ তত্ত্বের উদ্ভাবক। পরের প্রশ্ন 14-এর দাগ, পৃথিবীর কোন গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি? উত্তর হবে দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি। পরের প্রশ্ন 15-এর দাগ, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে ভিনসন ম্যাসিভ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম। পরের প্রশ্ন 16-এর দাগ, ইউরেশিয়া কাকে বলে? উত্তর, ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। কি বললাম? ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। পরের প্রশ্ন 17-এর দাগ, কত বছর আগে জলেই পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল? উত্তর, 350 কোটি বছর আগে। পরের প্রশ্ন 18-এর দাগ, দক্ষিণ আমেরিকার শীতলতম ও শুষ্কতম মরুভূমির নাম কি? উত্তর, প্যান্টাগোনিয়া মরুভূমি। পরের প্রশ্ন 19-এর দাগ, কবে ধরিত্রী দিবস পালন করা হয়? উত্তর হবে 22শে এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়। পরের প্রশ্ন দেখো 20-এর দাগ, অ্যালবেডো কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় এগুলো থাকবে। আমি যে প্রশ্নগুলো রেখেছি প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। দেখো উত্তর, সূর্যের যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে। কি বললাম? সূর্যের যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে। পরের প্রশ্ন 21-এর দাগ, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? 35% পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ। পরের প্রশ্ন 22-এর দাগ, রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম কি? উত্তর লিখবে ভস্টক, রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম।
পরের প্রশ্ন 23 ক্রিল কি? উত্তর পেঙ্গুইনদের প্রধান খাদ্য ক্রিল। পরের প্রশ্ন 24 ভারতে অবস্থিত মরুভূমির নাম কি? উত্তর লিখবে থর মরুভূমি। পরের প্রশ্ন 25 কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? উত্তর লিখবে আয়োনোস্ফিয়ার। পরের প্রশ্ন 26 পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে? উত্তর হবে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 27 ভারতের ছোটনাগপুর অঞ্চলে কোন মাটি দেখা যায়? উত্তর হবে ল্যাটেরাইট মাটি দেখা যায় ভারতের ছোটনাগপুর অঞ্চলে। পরের প্রশ্ন 28 আগত সৌর বিকিরণের যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে কি বলে? উত্তর লিখবে কার্যকারী সৌর বিকিরণ বলে। কি বলে? কার্যকরী সৌর বিকিরণ বলে। পরের প্রশ্ন 29 ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কোন অরণ্য গড়ে উঠেছে? অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে? উত্তর হবে আর্দ্র চিরহরিত ও আর্দ্র পর্ণমোচী অরণ্য গড়ে উঠেছে। আর্দ্র চিরহরিত ও আর্দ্র পর্ণমোচী। পরের প্রশ্ন 30 100% মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝো? উত্তর সম্পূর্ণ মেঘলা আকাশকে বোঝায়। পরের প্রশ্ন 31 কোন অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয়? উত্তর হবে অভয়া অরণ্যে। অভয়ারণ্যে কি হয়? বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয়। পরের প্রশ্ন 32 টপোস্ফিয়ার কাকে বলে? উত্তর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 কিলোমিটার পর্যন্ত যে স্তর রয়েছে তাকে টপোস্ফিয়ার বলে। পরের প্রশ্ন 33 শিলামণ্ডল কাকে বলে? উত্তর ভূত্বকের 4 ভাগের 1 ভাগ স্থলভাগ। স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি, তাই একে শিলামণ্ডল বলে। পরের প্রশ্ন 34 ভূত্বক কাকে বলে? উত্তর পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আস্তরণটিকে ভূত্বক বলা হয়ে থাকে। তোমাদের একটু নয়েজ আসতে পারে, তার কারণ বাইরে একটু আওয়াজ হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। পরের প্রশ্ন 35 প্যানথ্যালাসা কাকে বলে? উত্তর প্যানগিয়ার চারদিকে যে বিরাট জলভাগ ছিল তাকে প্যানথ্যালাসা বলে। পরের প্রশ্ন 36 মহীসঞ্চরণের মূল কারণ কি? উত্তর লিখবে পরিচালন স্রোত। পরিচালন স্রোত মহীসঞ্চরণের মূল কারণ। পরের প্রশ্ন 37 উত্তর মেরুর বাসিন্দা কে? উত্তর হবে মেরু ভল্লুক উত্তর মেরুর বাসিন্দা। এরপর দেখো 38 মেঘাচ্ছন্নতা কি? উত্তর আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা। পরের প্রশ্ন 39 আগত সৌর বিকিরণ কাকে বলে? উত্তর সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় তাকে আগত সৌর বিকিরণ বলে। কি বললাম? পৃথিবীর অর্থাৎ সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, সেটাকেই বলা হয় আগত সৌর বিকিরণ। এই আগত সৌর বিকিরণের পরিমাণ হচ্ছে 65%। পরের প্রশ্ন 40 আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কি কি? উত্তর বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ হলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান। পরের প্রশ্ন 41 বন্যপ্রাণী সপ্তাহ কবে পালিত হয়? উত্তর প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে পালিত হয়। পরের প্রশ্ন 42 কোন পাতায় চামড়ার রোগ সারে? উত্তর কালো মেঘ পাতায় চামড়ার রোগ সারে। পরের প্রশ্ন 43 বায়ুমণ্ডল কাকে বলে? উত্তর পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা স্তরই হলো বায়ুমণ্ডল। কি বললাম? পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা স্তরই হলো বায়ুমণ্ডল। পরের প্রশ্ন 44 বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত? উত্তর 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে দেখো স্টার মার্ক দিয়ে লেখা আছে বায়ুমণ্ডলের 97% ভাগ বায়ু বা বাতাস রয়েছে 27 কিমির মধ্যে। পরীক্ষায় আসতে পারে 27 কিমির মধ্যে কত পার্সেন্ট বায়ুমণ্ডলের বায়ু বা বাতাস রয়েছে? উত্তর লিখবে 97%। পরের প্রশ্ন 45 বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? উত্তর 21% বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ। পরের প্রশ্ন 46 কোন স্তরে মেঘ, ধুলোর কণা, জলকণা, মেঘ নেই বলছে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। যদি আসে বলতো তাহলে হতো টপোস্ফিয়ার। পরের প্রশ্ন 47 কোন স্তরে উল্কাপুরে
উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, উত্তর হবে মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড পড়ে ছাই হয়ে যায়। পরের প্রশ্ন 48, মহাদেশগুলো বছরে কত সেমি করে সরে যাচ্ছে, উত্তর হবে 2 থেকে 20 সেমি করে। পরের প্রশ্ন 49, প্যানজিয়া কি, উত্তর 50 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র এখনকার মতো ছিল না, একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল যার নাম প্যানজিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 50 দাগ, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগরের নাম কি, উত্তর ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর। তাহলে প্রথম কি, প্রথম প্রশান্ত মহাসাগর, দ্বিতীয় আটলান্টিক মহাসাগর। পরের প্রশ্ন 51, অস্ট্রেলিয়া কোন মহাদেশের অন্তর্গত, উত্তর হবে অসিনিয়া মহাদেশের অন্তর্গত। পরের প্রশ্ন 52, এশিয়ার প্রধান পর্বতশ্রেণীর নাম কি, উত্তর হবে হিমালয় পর্বতশ্রেণী। পরের প্রশ্ন 53, ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম কি, উত্তর আল্পস পর্বতশ্রেণী ইউরোপের প্রধান পর্বতশ্রেণী। পরের প্রশ্ন 54, উত্তর আমেরিকার প্রধান পর্বতশ্রেণীর নাম কি, উত্তর রকি পর্বতশ্রেণী উত্তর আমেরিকার প্রধান পর্বতশ্রেণী। পরের প্রশ্ন 55, দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতশ্রেণীর নাম কি, উত্তর হবে আন্দিস পর্বতশ্রেণী। এই যে পর্বতশ্রেণীগুলো বললাম এগুলো গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। পরের প্রশ্ন 56, আফ্রিকা মহাদেশ কয়টি দেশ রয়েছে, অর্থাৎ আফ্রিকা মহাদেশে কয়টি দেশ রয়েছে, 54টি দেশ রয়েছে। পরের প্রশ্ন 57, আফ্রিকার দীর্ঘতম নদী বা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি, উত্তর হবে নীল নদ। পরের প্রশ্ন 58, উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ কত বেশি, উত্তর হবে 15% বেশি। পরের প্রশ্ন 59, বার্ডমোর হিমবাহ কোথায় অবস্থিত বা বরফহীন উপত্যকা বরফের স্তূপ কোথায় দেখা যায়, উত্তর হবে আন্টার্কটিকায় দেখা যায়। পরের প্রশ্ন 60, পৃথিবীর শীতলতম বসতিহীন স্থানের নাম কি, উত্তর হবে ভস্টক পৃথিবীর শীতলতম বসতিহীন স্থান। পরের প্রশ্ন 61, দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্র কত সালে স্থাপিত হয়, উত্তর 1982 সালে স্থাপিত হয়। পরের প্রশ্ন 62, কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সব থেকে বেশি উত্তপ্ত হয়, উত্তর বিকিরণ পদ্ধতিতে বায়ুমণ্ডল সব থেকে বেশি উত্তপ্ত হয়। পরের প্রশ্ন 63, 0% মেঘাচ্ছন্নতা কথার অর্থ, উত্তর লিখবে পরিষ্কার আকাশ। 0% মেঘাচ্ছন্নতা বলতে পরিষ্কার আকাশকে বোঝায়। পরের প্রশ্ন 64, 25% মেঘাচ্ছন্নতা কথার অর্থ, উত্তর লিখবে আংশিক মেঘলা। পরের প্রশ্ন 65, পৃথিবীর তাপমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয় তার নাম কি কি, উত্তর 3 ভাগে ভাগ করা হয়, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল, 3 ভাগে ভাগ করা হয়। পরের প্রশ্ন 66, কোথায় তাপমাত্রার প্রসার খুব বেশি, উত্তর রাজস্থানে। পরের প্রশ্ন 67, ভারতের জলবায়ু কেমন প্রকৃতির, উত্তর ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। পরের প্রশ্ন 68, ভারতের 20টি বিরল অঞ্চলের নাম কি, উত্তর রাজস্থানের থর মরুভূমি ভারতের 20টি বিরল অঞ্চল। পরের প্রশ্ন 69, মৌসুমী বায়ুর আগমন কাল কোন সময়ে হয়, উত্তর হবে বর্ষাকালে হয় মৌসুমী বায়ুর আগমন কাল। পরের প্রশ্ন 70, মেঘালয়ের মৌসুমী নামে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত, উত্তর গড় বার্ষিক বৃষ্টিপাত 11,872 মিলিমিটার। পরের প্রশ্ন 71, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল বলতে কোন সময়কে বোঝানো হয়, উত্তর লিখবে শরৎকাল। পরের প্রশ্ন 72, পলি মাটি কোথায় কোথায় দেখা যায়, উত্তর উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং হরিয়ানাতে দেখা যায়। পরের প্রশ্ন 73, কোন মাটির জল ধারণ ক্ষমতা কম, উত্তর মরু অঞ্চলের মাটির জল ধারণ ক্ষমতা কম, বিশেষ করে রাজস্থানে এটা বেশি লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন 74, পার্বত্য অঞ্চলের মাটিতে কি চাষ করা হয়, উত্তর চা কফি চাষ করা হয়। পরের প্রশ্ন 75, লিভার ও পেটের অসুখ সারিয়ে তোলে চিরতা গাছ বা চিরতা গাছের ছাল লিভার ও পেটের অসুখ সারিয়ে তোলে। আর দেখো 2 নম্বরের প্রশ্ন অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন। 1 নম্বর, মেরু জ্যোতি কাকে বলে, এখানে যে প্রশ্নগুলো রেখেছি প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। দেখো উত্তর ও দক্ষিণ মেরুতে একটানা 6 মাস রাত থাকার সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনুর রঙের মতো আলোর জ্যোতি দেখা যায়, তাকে মেরু জ্যোতি বলে। পরের প্রশ্ন 2, সমষ্ণু রেখা কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতা যুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণু রেখা বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 3 দাগ, লু কি,
উত্তর, গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু লু প্রবাহিত হয়। এর ফলে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। পরের প্রশ্ন 4 দাগ, আধি কাকে বলে? দেখো উত্তর, ভারতের পাঞ্জাব ও রাজস্থানে গ্রীষ্মকালে বিকেল বেলা ধুলো বালিপূর্ণ উষ্ণ ও শুষ্ক প্রকৃতির ক্ষণস্থায়ী ধূলি ঝড় পূর্ণ স্থানীয় বায়ু প্রবাহকে আধি বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো 5 দাগ, ঘনীভবন কাকে বলে? দেখো উত্তর, জলীয় বাষ্পযুক্ত বাতাস হালকা বলে উপরের দিকে উঠে যায়। উপরের বায়ুর উষ্ণতা ও চাপ দুই কম থাকায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়, তাকে ঘনীভবন বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো 6 দাগ, অ্যালবেডো কাকে বলে? 2 নম্বরের জন্য আসতে পারে, 1 নম্বরের জন্য আসতে পারে, বা 3 নম্বরের জন্য আসতে পারে। দেখো উত্তর, আগত সৌর বিকিরণে যে পরিমাণ সৌর শক্তি বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান ও পৃথিবী পৃষ্ঠ দ্বারা সরাসরি প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলা হয়ে থাকে। অ্যালবেডোর পরিমাণ কত? তাহলে 35%। এর আগে আমি পড়িয়েছি। এর সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অবশ্যই তোমরা প্রথম পার্টটা দেখো, আমি প্রথম পার্টটা দিয়েছি। পরের প্রশ্ন দেখো 7 দাগ, ভেষজ উদ্ভিদ কাকে বলে? উত্তর, যে সকল উদ্ভিদ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তাকে ভেষজ উদ্ভিদ বলে। অর্থাৎ যে সকল উদ্ভিদকে বিভিন্ন রোগের চিকিৎসা হিসাবে আমরা ব্যবহার করে থাকি তাকে বলা হয় ভেষজ উদ্ভিদ, যেমন তুলসী, সিংকোনা, সর্পগন্ধা, বাসক, নিম ইত্যাদি। পরের প্রশ্ন 8 দাগ, পরিযায়ী পাখি কাকে বলে? উত্তর, শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, তাকে পরিযায়ী পাখি বলে। এর প্রশ্ন 9 দাগ, আন্টার্কটিকা মহাদেশের চারদিকে কোন কোন মহাসাগর রয়েছে? উত্তর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং কুমেরু মহাসাগর। পরের প্রশ্ন 10 দাগ, জলচক্র কাকে বলে? 2 নম্বরের জন্য আসতে পারে, বা 3 নম্বরেও আসতে পারে। উত্তর, জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো কঠিন বরফ তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র। এভাবে লিখে দিবে। পরের প্রশ্ন 11 দাগ, খাদার ও ভাঙর বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা এটা আসবেই। উত্তর, খাদার, প্রথমে দেখো, নদী তীরবর্তী নবীন পলি মাটিকে খাদার বলে। খাদার মৃত্তিকায় বালির ভাগ বেশি থাকে। পরের দেখো, ভাঙর, নদী দূরবর্তী প্রাচীন পলি মাটিকে ভাঙর বলে। ভাঙর মৃত্তিকায় কাদার ভাগ বেশি থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো 12 দাগে, পৃথিবীকে নীলগ্রহ বলে কেন? এটা 2 নম্বরও আসতে পারে, 3 নম্বরও আসতে পারে। দেখো উত্তর, পৃথিবীর 4 ভাগের 3 ভাগে জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সৌরজগতের আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না, তাই পৃথিবীকে নীলগ্রহ বলে। এরপর দেখো পরের প্রশ্ন 13 দাগ, বিকিরণ পদ্ধতি কাকে বলে? উত্তর, সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের গাছপালা সব কিছুকেই উত্তপ্ত করে। এই তাপ আবার ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয়। এই পদ্ধতিকে বিকিরণ পদ্ধতি বলে। পরের প্রশ্ন 14 দাগ, উষ্ণতার প্রসর কাকে বলে? উত্তর, কোনো স্থানের দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে উষ্ণতার প্রসর বলে। আবার কোনো স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্য হলো গড় বার্ষিক উষ্ণতার প্রসর। আসতে পারে দৈনিক উষ্ণতার প্রসর, বা বার্ষিক উষ্ণতার প্রসর, বা উষ্ণতার প্রসর। পরের প্রশ্ন দেখো 15 দাগ, জলবায়ু কাকে বলে? উত্তর, কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো জলবায়ু। কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর একই রকম থাকে। পরের প্রশ্ন ছিল দাগ, আবহাওয়া কাকে বলে? দেখো উত্তর, আবহাওয়া বলতে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ ও মেঘাচ্ছন্নতার অবস্থাকে বোঝায়। পরের প্রশ্ন 17 দাগ, মেঘাচ্ছন্নতা কি? উত্তর, আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হলো মেঘাচ্ছন্নতা। পরের প্রশ্ন 18 দাগ, গ্রিনহাউস কাকে বলে?
উত্তর, পৃথিবীর তাপীয় বিকিরণ শোষণ ও সংরক্ষণকারী তথা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিকারী গ্যাসগুলোকে গ্রিনহাউস গ্যাস বলে। যে গ্যাসগুলির মাধ্যমে পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পায় তাকে বলা হয়ে থাকে গ্রিনহাউস গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড, সিএফসি এবং কার্বন মনোক্সাইড। এদের মাধ্যমে কি হয়, পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। এরপর দেখো 19-এর দাগ, অধঃক্ষেপণ কাকে বলে? 2 নম্বরও আসতে পারে, 3 নম্বরও আসতে পারে। উত্তর, বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প ঘনীভবন প্রক্রিয়ায় জলকণা বায়ুতে ভেসে থাকা ধূলিকণাকে আশ্রয় করে মেঘ তৈরি করে। এই ছোট ছোট জলকণা পরস্পর মিশে বড় জলকণা ও বরফখণ্ডে পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা ভূপৃষ্ঠে ভূপতিত হয়, তাকে অধঃক্ষেপণ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 20 দাগ, পার্থিব বিকিরণ কাকে বলে? উত্তর, যে 51% তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় তার প্রায় পুরোটাই রাতের বেলা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে পার্থিব বিকিরণ বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 21-এর দাগ, মৌসুমী বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। তোমাদের পেজ নাম্বার 81 পেজে রয়েছে। এটা 2 নম্বরও আসতে পারে বা 3 নম্বরও আসতে পারে। দেখো বৈশিষ্ট্যগুলি কি কি। গোটা দেশে মৌসুমী বৃষ্টির অসম বন্টন। 2, মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার জন্য কোথাও বন্যা কোথাও খরা হয়। 3, ভারতের কৃষিকাজ অর্থনীতি অনেকটাই মৌসুমী বৃষ্টির উপর বা মৌসুমী বায়ুর উপর নির্ভর করে। অক্টোবর মাসে তামিলনাড়ু রাজ্যে বছরে 2 বার বৃষ্টিপাত হয় এই মৌসুমী বায়ুর জন্যই। প্রশ্ন 22-এর দাগ, মাটি সংরক্ষণে 2টি উপায় লেখো। তোমাদের বইয়ের 85 নম্বর পেজে রয়েছে। এটা 2-এও আসতে পারে, 3-এও আসতে পারে। দেখো, মাটি সংরক্ষণের উপায়, পশু চারণ নিয়ন্ত্রণ মাত্রায় করা উচিত। 2, মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। 4, গাছ কাটা বন্ধ করা উচিত। 6, অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। তোরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে, দেখবে শুনলে এবং লিখলে অনেকটা পড়া এখানেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। দেখো 23-এর দাগ, জাতীয় উদ্যান কাকে বলে? উত্তর, যেখানে বন্যপ্রাণীর সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করার দিকেও নজর দেওয়া হয় তাকে জাতীয় উদ্যান বলে। যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অসমে অবস্থিত। দেখো, আমি 2 নম্বরের প্রশ্নগুলি লিখিয়ে দিয়েছি, আর 5 নম্বরের প্রশ্নগুলো আমি পেজ নাম্বার বলে দেবো, তোমরা বইয়ের থেকে পড়ে নেবে। পরের প্রশ্ন 24, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? উত্তর, মানুষের চেষ্টা ছাড়াই প্রকৃতির উপর নির্ভর করে জন্মানো গাছপালা হলো স্বাভাবিক উদ্ভিদ। এটাও তোমাদের টেক্সট বই রয়েছে 87 নম্বর পেজে সম্ভবত। পরের প্রশ্ন 25, সুরক্ষিত অরণ্য কি? উত্তর, যেখানে অরণ্যের উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষদের মাঝে মধ্যেই শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয় তাকে সুরক্ষিত অরণ্য বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 26 দাগ, পৃথিবীর কয়টি মহাদেশ ও কি কি? উত্তর, 7টি মহাদেশ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং ওশেনিয়া মহাদেশ। 7টি মহাদেশ, আর মহাসাগর কিন্তু 5টি, এটাও পড়ে রাখবে। এরপর দেখো 27 দাগ, কালবৈশাখী কি? উত্তর, গরমকালে পশ্চিমবঙ্গের মাঝে মাঝে বিকেল বা সন্ধ্যের দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, একে কালবৈশাখী বলে। পরের প্রশ্ন 28 দাগ, পশ্চিমী ঝঞ্ঝা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় ভারতে স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। সারা ভারতে এই সময় বৃষ্টিপাত তেমন হয় না। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরঝিরে বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই রেখেছি। পর দেখো 29 দাগ, আন্টার্কটিকার প্রাণী উদ্ভিদের বর্ণনা দাও। উত্তর, চির তুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নাই। গ্রীষ্মকালে সমুদ্রের ধারে সামান্য বরফ গলে মস লাইকেন শ্যাওলা জন্মায়। তারপর প্রাণী, আন্টার্কটিকায় স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন। এর পাশে সমুদ্রের প্রচুর মাছ দেখা যায়। আন্টার্কটিকায় সমুদ্রে প্রচুর চিংড়ি জাতীয় krill দেখা যায়। একটুও লিখবে। পরের প্রশ্ন দেখো 30 দাগ, আন্টার্কটিকার আরেক নাম সাদা মহাদেশ কেন? উত্তর, সারা বছরই 1 থেকে 2 কিমি পুরো স্থায়ী বরফে ঢাকা থাকে, তাই এর আরেক নাম সাদা মহাদেশ। পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন 31, আন্টার্কটিকা 2টি প্রাণী ও 2টি উদ্ভিদের নাম লেখো। উত্তর, প্রাণী পেঙ্গুইন, সামুদ্রিক মাছ তিমি, সিল, এবং উদ্ভিদ কি? মস লাইকেন শ্যাওলা। একটু আগে বললাম।
পরের প্রশ্ন 32, সমষ্ণ রেখার বৈশিষ্ট্য লেখো। দেখো ওটা 2ও আসতে পারে, 3ও আসতে পারে, তোমাদের বইয়ের 52 নম্বর পেজে রয়েছে। সমষ্ণ রেখাগুলি অক্ষরেখার সঙ্গে সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। 2, উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় এই গোলার্ধে সমষ্ণ রেখাগুলি দূরে দূরে অবস্থান করে। তারপর 3, সমষ্ণ রেখাগুলি কাছাকাছি অবস্থান করলেও কখনো পরস্পরকে ছেদ করে না। তারপর 4, দুটো জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি এবং পার্থক্য কম হলে দূরে দূরে অবস্থান করে। যেহেতু 2ও আসতে পারে, 3ও আসতে পারে, সেই হিসাবে আমি একটু 4টা পয়েন্ট দিয়ে রেখেছি। এরপর দেখো 3 মার্কসের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন অবশ্যই পড়বে, যেহেতু তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, একটু বেশি করে পড়তেই হবে বাবু। 1 নম্বর প্রশ্ন, অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো? উত্তর, অরণ্য সম্পদের অপচয় বন্ধ করে সঠিকভাবে তা ব্যবহারের মাধ্যমে জীব বৈচিত্র্য রক্ষা করার পদ্ধতিকে অরণ্য সংরক্ষণ বলে। পরের প্রশ্ন দিয়ে দেখ, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসবে। তোমাদের টেক্সট বইয়ের 45 নম্বর পেজে রয়েছে, অবশ্যই বইটা বের করে এখনই দাগিয়ে রাখবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখবে, এটা পরীক্ষায় আসবে। পরের প্রশ্ন 3 দেখ, বাড়িমণ্ডল কাকে বলে? দেখো উত্তর, সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা, তখন আকাশে রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে মহাসাগর তৈরি করে। এই বিশাল জলভাণ্ডার হলো বাড়িমণ্ডল, একেই বাড়িমণ্ডল বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 4 দেখ, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? তোমাদের বইয়ের 38 নম্বর পেজে রয়েছে, বই থেকেও পড়তে পারো, নয়তো আমি এখানে খুব সুন্দর করে দিয়েছি। দেখো, যানবাহন ও শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারদিকে এমন এক আবরণ তৈরি করে যাতে পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ আটকে পড়ে। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দেয়, একে বিশ্ব উষ্ণায়ন বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এক কথায় তোমরা বলতে পারো, অস্বাভাবিকভাবে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। যদি 1 নম্বরে আসে তাহলে এইভাবে লিখবে যে অস্বাভাবিকভাবে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। পরের প্রশ্ন 5 দেখ, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। এটাও পরীক্ষায় আসবে, তোমাদের বইয়ের 38 নম্বর পেজে রয়েছে, আমি পয়েন্ট করে করে লিখিয়েছি। দেখো, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, মেরু অঞ্চলের বরফের গলন ও পার্বত্য হিমবাহ গলে যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে। 2, বরফ গলনের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পায়। 3, বিশ্ব উষ্ণায়নের ফলে তীব্র খরা, বন্যা, বিধ্বংসী ঝড় হয়। 4, মরুভূমির প্রসার, তাপপ্রবাহ, শস্যহানি, দুর্ভিক্ষ ঘটে বিশ্ব উষ্ণায়নের ফলে। তোমরা এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। এরপর দেখো 6 দাগ, বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল না থাকলে কি হতো ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বইয়ের 32 নম্বর পেজে রয়েছে। বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। এবার দেখো, বায়ুমণ্ডল না থাকলে কি হতো। উত্তর, 1 নম্বর, দিনের বেলা সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়, রাতের বেলা ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত। 2, বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। 3, বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী কিছুই সৃষ্টি হতো না। পরের প্রশ্ন 7 দাগ, ল্যাটেরাইট মাটি সম্পর্কে যা জানো লেখো। উত্তর, খুব উষ্ণতা ও বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে যে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটি সৃষ্টি হয়। লৌহ অক্সাইড বেশি থাকার জন্য এই মাটির রং লাল হয়। এই মাটি অনুর্বর, চীনাবাদাম, জোয়ার, বাজরা, রাগি চাষ হয় এই মাটিতে। অঞ্চল দেখো কোথায় দেখা যায়, ছোটনাগপুর মালভূমি অঞ্চল, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে এই মাটি দেখা যায়। এটা তোমাদের বইয়ের 85 কি 86 নম্বর পেজে রয়েছে, তোমরা একটু দেখে নেবে, সেখান থেকেও পড়তে পারো। পরের প্রশ্ন 8 দাগ, উদাহরণ সহ ভারতের নাতিশীতোষ্ণ অরণ্য ও লবণাম্বু অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। তোমাদের বইয়ে 89 নম্বর পেজে রয়েছে, সেখান থেকেও পড়তে পারো। দেখো, নাতিশীতোষ্ণ অরণ্য, নাতিশীতোষ্ণ অরণ্যের উদ্ভিদগুলো ছুচালো হওয়ায় বরফ জমে থাকতে পারে না। গাছগুলো দেখতে মোচার মতো হয়, যেমন পাইন, ফার, বার্চ, সিডার ইত্যাদি।
এরপর দেখো লবণাম্ব উদ্ভিদ। উপকূল অঞ্চলে জোয়ারের জল মাটিকে লবণাক্ত করে। উদ্ভিদগুলোর শ্বাসমূল ঠেসমূল দেখা যায়। উদাহরণ সুন্দরী, গড়ান, হেতাল ইত্যাদি। অঞ্চল পশ্চিমবঙ্গের সুন্দরবন, উড়িষ্যার চিল্কা উপহ্রদের মধ্যে কি দেখা যায়? লবণাম্ব উদ্ভিদ দেখা যায়। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো স্ট্রাটোস্ফিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের বইয়ের 31 নম্বর পেজে রয়েছে, তোমরা সেখান থেকেও পড়তে পারো। আমি এখানে পয়েন্ট করে করে সুন্দর করে লিখিয়েছি, তোমরা সেটাও লিখে নিতে পারো। দেখো উত্তর, বিস্তার প্রথমে ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তার। তারপর উষ্ণতা, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়। শান্তমণ্ডল, এই স্তরে কোনো ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টি কিছুই হয় না, তাই একে শান্তমণ্ডল বলে। জেট বিমান, এই স্তরে জেট বিমান চলাচল করে। ওজোন স্তর, এই স্তরে 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত ওজোন গ্যাসের স্তর দেখা যায়। পরের প্রশ্ন 10 দাগ, মৃত্তিকা ক্ষয়ের দুটি কারণ লেখো। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি হলো: 1, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মৃত্তিকা ক্ষয় হয়। 2, অতিরিক্ত পশুচারণের জন্য মৃত্তিকা ক্ষয় হয়। তারপর 3, এটা 3 হবে, হ্যাঁ। খনিজ সম্পদ উত্তোলনের সময় বা বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সময় প্রচুর মাটি ক্ষয় হয়। পরের প্রশ্ন দেখো 11 দাগ, মাটির ব্যবহার লেখো। এটা 2 নম্বরও আসতে পারে, 3 নম্বরও আসতে পারে। দেখো উত্তর, জীবকুলের আবাসস্থল হিসেবে মাটির ব্যবহার হয়। 2, বৃক্ষ ও বনভূমির সৃষ্টির জন্য মাটির ব্যবহার হয়। 3, পরিবেশের আর্দ্রতা রক্ষা করার জন্য মাটির ব্যবহার হয়। 4, কৃষিকাজ ও পশুচারণের জন্য মাটির ব্যবহার হয়। 5, কুটির শিল্প ও প্রতিমা নির্মাণের জন্য মাটির ব্যবহার হয়। এটাও তোমাদের দেখবে কি 85 কি 87 পেজের মধ্যে রয়েছে, ঠিক আছে, সেখান থেকেও পড়তে পারো। এরপর দেখো 12 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তাগুলি কি কি? উত্তর, জীবের জন্ম, বৃদ্ধি, বিকাশ ও প্রাণ ধারণের জন্য আলো, তাপ, বায়ু, বৃষ্টিপাতের একমাত্র উৎস হল বায়ুমণ্ডল। 2, জীবের প্রাণ ধারণের জন্য অপরিহার্য অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড সরবরাহ করে বায়ুমণ্ডল। 3, বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবমণ্ডলকে রক্ষা করে। এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা। দেখো 3 নম্বরের প্রশ্ন আমি 12টা দিয়েছি, এবং যেগুলো 2 নম্বরে দিয়েছি ওগুলোও কিন্তু 3 নম্বরের জন্য আসতে পারে। এরপর দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি? প্রত্যেক তাপমণ্ডল সম্পর্কে আলোচনা করো। তোমাদের বইয়ের পেজ 52 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, তোমরা সেখানে দেখবে খুব সুন্দর করে দেওয়া আছে, পিকচার সহ দেওয়া আছে, তোমরা পিকচারটা বাড়িতে প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন 2, আন্টার্কটিকার ভবিষ্যৎ সম্পর্কে লেখো। তোমাদের বইয়ের 42 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পরের প্রশ্ন 3, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। তোমাদের বইয়ের 41 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্ন 4 দাগ, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে সেগুলি আলোচনা করো, বা পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। খুব ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ের 31 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্ন 5 দাগ, গাছ আমাদের কি কি উপকার করে? তোমাদের বই 90 নম্বর পেজে রয়েছে, সেখান থেকে পড়ে নেবে। পরের প্রশ্ন 6, মাটির সংরক্ষণ করতে গেলে কি কি করতে হবে? তোমাদের বইয়ে 86 নম্বর পেজে খুব সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন 7, অরণ্য আমাদের বন্ধু ব্যাখ্যা করো। 90 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পরের প্রশ্ন 8, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। তোমাদের বই 87 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পরের প্রশ্ন 9, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বই 82 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্ন 10, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল লেখো। 38 নম্বর পেজে রয়েছে, সেখান থেকে পড়ে নেবে। এমনকি আমি লিখিয়েছি 3 নম্বরে, সেখান থেকেও তোমরা পড়ে নিতে পারো। পরের প্রশ্ন 11, বায়ু উচ্চচাপ ও নিম্নচাপ কাকে বলে? উচ্চতাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? তোমাদের বইয়ের 51 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। পরের প্রশ্ন 12 দাগ, মহাদেশ সঞ্চরণ তত্ত্ব কি? পরিচলন বৃষ্টিপাত বলতে কি বুঝো? তোমাদের বইয়ে 34 নম্বর পৃষ্ঠায় রয়েছে, সেখান থেকে পড়ে নেবে। পরের প্রশ্ন 13 দাগ, পৃথিবীর 2 গোলার্ধে জলভাগ স্থলভাগ বন্টনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 37 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্ন 14, ভারতের জলবায়ুতে ঋতুগুলো মাস অনুসারে সাজাও। ভারতের বর্ষাকাল সম্পর্কে লেখো। তোমাদের বই 80 থেকে 81 নম্বর পেজে রয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো আমি লিখে দেইনি, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য তোমরা বই থেকে পড়ে নেবে। পরের প্রশ্ন 15, বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো আলোচনা করো। 46 নম্বর পেজে রয়েছে, খুব ইম্পর্টেন্ট, পরিচালন পদ্ধতি, বিকিরণ পদ্ধতি এবং পরিবহন পদ্ধতি, এই পদ্ধতিগুলো।
পার্থক্য লেখো, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য, পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য। এই বৃষ্টিপাতের পার্থক্যটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের বইয়ে নেই, তোমরা একটু পারলে স্ক্রিনশট করে নাও। দেখো, পরিচলন বৃষ্টি ও শৈলক্ষেপ বৃষ্টির মধ্যে পার্থক্য, তোমরা এই পার্থক্যটা একটু স্ক্রিনশট করে নাও, আমি মাঝখানে ধরে রেখেছি। ঠিক আছে, খুব সুন্দর করে দেওয়া আছে বিষয়, সংজ্ঞা, তারপর প্রক্রিয়া, মেঘ, উপযুক্ত পরিবেশ, অঞ্চল। তারপর দেখো টিকা লেখো, পড়বে টপোস্ফিয়ার 31 নম্বর পেজ, মেসোস্ফিয়ার 31 নম্বর পেজ, জলচক্র 34 নম্বর পেজে রয়েছে, বায়ুমণ্ডল আমি লিখিয়েও দিয়েছি, তোমাদের বইয়ে 33 নম্বর পেজে রয়েছে, পরিচালন পদ্ধতি 47 নম্বর পেজে রয়েছে। 5 নম্বরের জন্য আমি 15টা প্রশ্ন দিয়েছি, অবশ্যই এই প্রশ্নগুলো পড়বে। দেখো এখানে 2 নম্বরের কিছু প্রশ্ন বাকি রয়ে গেছে, খেয়াল করিনি। 32 নম্বর, অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। 90 নম্বর পেজে রয়েছে, অরণ্য সংরক্ষণের উপায়গুলি হলো পশুচারণ নিয়ন্ত্রণ করা, চোরাচালানকারীদের বনে ঢুকতে বাধা দেওয়া। 3 নম্বর, আইন করে গাছ কাটা বন্ধ করা উচিত। তারপর দেখো 33 নম্বর, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? 2 নম্বরে 3 নম্বরেও আসতে পারে। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 5 ভাগে ভাগ করা হয়: ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, ক্রান্তীয় পাতাঝরা অরণ্য, কাটা ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ, উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য। তারপর দেখো 34 নম্বর, ভারতের মাটিকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? 6 ভাগে ভাগ করা হয়: পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, মরু অঞ্চলের মাটি, পার্বত্য অঞ্চলের মাটি। তাহলে আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। এর পরের দিন আমি ইতিহাসের সাজেশন নিয়ে আসবো, এরকমই সাজেশন। তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে প্রত্যেকটা সাজেশন তোমরা পেয়ে যাবে। এগুলো আমি অনেক খাটনি করে বানিয়েছি, অনেক পরিশ্রম লেগেছে। তোমরা প্লিজ একটা লাইক অন্তত করতে পারো, শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে, এবং যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, এর আগের দিন দেখো আমি এগুলো করিয়েছি, সত্য মিথ্যা নির্বাচন করো, তারপর শূন্যস্থান পূরণ করো, এক কথায় উত্তর দাও, এগুলো সব করানো হয়ে গেছে, তোমরা প্রথম ভিডিওটা দেখে নেবে।